তৃতীয় পরিচ্ছেদ। মোহিনীর ও মহেন্দ্রের মনের কথা। এমন করিলে পারিয়া উঠা যায় না। মহেন্দ্রের বাড়ি ছাড়িয়া দিলাম। ভাবিলাম দূর হোক গে, ওদিকে আর মন দিব না। মহেন্দ্র আমাদের বাড়িতে আসিলে আমি রান্নাঘরে গিয়া লুকাইতাম, কিন্তু আজকাল মহেন্দ্র আবার ঘাটে গিয়া বসিয়া থাকে। কি দায়ী পড়িলাম! তাহার জন্য জল আনা বন্ধ হইবে নাকি? আচ্ছা, না হয় ঘাটেই বসিয়া থাকিল, কিন্তু অমন করিয়া তাকাইয়া থাকে কেন? লোকে কি বলিবে? আমার বড় লজ্জা করে। মনে করি ঘাটে আর যাইব না, কিন্তু না যাইয়া কি করি? আর কেনই বা না যাইব? সত্য কথা বলিতেছি, মহেন্দ্রকে দেখিলে আমার নানান ভাবনা আইসে, কিন্তু সেসব ভাবনা ভুলিতেও ইচ্ছা করে না। বিকালবেলা একবার যদি মহেন্দ্রকে দেখিতে পাই, তাহাতে হানি কি? হানি হয় হউক গে, আমি তো না দেখিয়া বাঁচিব না, কিন্তু মহেন্দ্রকে জানিতে দিব না যে তাহাকে ভালোবাসি। তাহা হইলে সে আমার প্রতি যাহা খুশি তাহাই করিবে। আর এ সকল ভালোবাসাবাসির কথা রাষ্ট্র হওয়াও কিছু নয়। এই তো গেল মোহিনীর মনের কথা। মহেন্দ্র ভাবে, আমি তো রোজ ঘাটে বসিয়া থাকি, কিন্তু মোহিনী তো একদিনও আমার দিকে ফিরিয়া চায় না। আমি যেদিকে থাকি সেদিক দিয়াও যায় না। আমাকে দেখিলে শশব ব্যস্তে ঘুমটা টানিয়া দেয়। পথে আমাকে দেখিলে প্রান্তভাগে সরিয়া যায়। মোহিনীর বাড়িতে গেলে কোথায় পলাইয়া যায়। এমন করিলে বড় কষ্ট হয়। আগে জানিতাম মোহিনী আমাকে ভালোবাসে, ভালো না বাসুক যত্ন করে, কিন্তু আজকাল অমন করে কেন? এ কথা মোহিনীকে জিজ্ঞাসা করিতে হইবে। জিজ্ঞাসা করিতে কি দোষ আছে? মোহিনীকে তো আমি কত কথা জিজ্ঞাসা করিয়াছি। মোহিনীর বাড়ির সকলে আমাকে এত ভালোবাসে যে মোহিনীর সহিত কথাবার্তা কহিলে কেহ তো কিছু মনে করে না। একদিন বিকালে মোহিনী জল তুলিতে আসিল। মহেন্দ্র যেমন ঘাটে বসিয়া থাকিত তেমনি বসিয়া আছে। বাগানে আর কেহ লোক নাই। মোহিনী জল তুলিয়া চলিয়া যায়। মহেন্দ্র কম্পিত স্বরে ধীরে ধীরে ডাকিল, মোহিনী। মোহিনী যেন শুনিতে পাইল না, চলিয়া গেল। মহেন্দ্র ফিরিয়া আর ডাকিতে সাহস করিল না। আর একদিন মোহিনী বাড়ি ফিরিয়া যাইতেছে। মহেন্দ্র সম্মুখে গিয়া দাঁড়াইলেন। মোহিনী তাড়াতাড়ি ঘুমটা টানিয়া দিল। মহেন্দ্র ধীরে ধীরে ঘর্মাক্ত ললাট হইয়া কত কথা কহিল, কত কথা বাঁধিয়া গেল, কোনো কথাই ভালো করিয়া বুঝাইয়া বলিতে পারিল না। মোহিনী শশব ব্যস্তে কহিল, সরিয়া যান, আমি জল লইয়া যাইতেছি। সেই দিন মহেন্দ্র বাড়ি গিয়াই একটা কি সামান্য কথা লইয়া পিতার সহিত ঝগড়া করিল। নির্দোষী রজনীকে অকারণ অনেকক্ষণ ধরিয়া তিরস্কার করিল। শম্ভু চাকরটাকে 2-3 বার মারিতে উদ্যত হইল ও মদের মাত্রা আরও খানিকটা বাড়াইল। কিছুদিনের মধ্যে গদাধরের সহিত মহেন্দ্রের আলাপ হইল। তাহার দিন 4 পরে স্বরূপবাবুর সহিত সখ্যতা জন্মিল। তাহার সপ্তাহখানেক পরে নরেন্দ্রের সহিত পরিচয় হইল ও মাসেকের মধ্যে মহেন্দ্র নরেন্দ্রের সভায় সন্ধ্যাগমে নিত্য অতিথিরূপে হাজির হইতে লাগিল। চতুর্থ পরিচ্ছেদ। পণ্ডিত মহাশয়ের দ্বিতীয় পক্ষের বিবাহ। পূর্বে রঘুনাথ সার্বভৌম মহাশয়ের একটি টোল ছিল।
অর্থাভাবে অল্পদিনেই টোলটি উঠিয়া যায়। গ্রামে বর্ধিষ্ণু জমিদার অনুপ কুমার যে পাঠশালা স্থাপন করেন, অল্প বেতনে তিনি তাহার গুরু মহাশয়ের পদে নিযুক্ত হন। কিন্তু গুরু মহাশয়ের পদে আসীন হইয়া তাহার শান্ত প্রকৃতির কিছু মাত্র বৈলক্ষণ্য হয় নাই। পণ্ডিত মহাশয় বলিতেন, তাহার বয়স সবে 40 বৎসর। এই প্রমাণের উপর নির্ভর করিয়া শপথ করিয়া বলা যায়, তাহার বয়স 48 বৎসরের ন্যূন নয়। সাধারণ পণ্ডিতদের সহিত তাহার আর কোনো বিষয় মিল ছিল না। তিনি খুব টসটসে রসিক পুরুষ ছিলেন না, বা খটখটে ঘটপট বাগিস ছিলেন না। দলাদলি চক্রান্ত করিতেন না, শাস্ত্রের বিচার লইয়া বিবাদে লিপ্ত থাকিতেন না, বিদায় আদায়ের কোনো আশাই রাখিতেন না। কেবল মিল ছিল প্রশস্ত উদরটিতে, নস্যের ডিবাটিতে, ক্ষুদ্র টিকিটিতে ও শ্মশ্রুবিহীন মুখে। পাঠশালার বালকেরা প্রায় 24 ঘণ্টা তাহার বাড়িতেই পড়িয়া থাকিত। এই বালকদের জন্য তাহার অনেক সন্দেশ খরচ হইত। সন্দেশের লোভ পাইয়া বালকেরা ছিনা জোঁকের মতো তাহার বাড়ির মাটি কামড়াইয়া পড়িয়া থাকিত। পণ্ডিত মহাশয় বড়ই ভালো মানুষ ছিলেন এবং দুষ্ট বালকেরা তাহার উপর বড়ই অত্যাচার করিত। পণ্ডিত মহাশয়ের নিদ্রাটি এমন অভ্যস্ত ছিল যে তিনি শুইলেই ঘুমাইতেন, বসিলেই ঢুলিতেন ও দাঁড়াইলেই হাই তুলিতেন। এই সুবিধা পাইয়া বালকেরা তাহার নস্যের ডিবা, চটি জুতা ও চশমার ঠুঙিটি চুরি করিয়া লইত। একে তো পণ্ডিত মহাশয় অতিশয় আলগা লোক, তাহাতে পাঠশালার দুষ্ট বালকেরা তাহার বাটিতে কিছু মাত্র শৃঙ্খলা রাখিত না। পাঠশালায় যাইবার সময় কোনো মতে তাহার চটি জুতা খুঁজিয়া পাইতেন না, অবশেষে শূন্য পদেই যাইতেন। একদিন সকালে উঠিয়া দৈবাৎ দেখিতে পাইলেন তাহার শয়নগৃহে বোলতায় চাক করিয়াছে। ভয়ে বিব্রত হইয়া সে ঘরই পরিত্যাগ করিলেন। সে ঘরে 3 পরিবার বোলতায় 3টি চাক বাঁধিল, ইঁদুরে গর্ত করিল, মাকড়সা প্রাসাদ নির্মাণ করিল এবং লক্ষ লক্ষ ক্ষুদ্র পিপিলিকা সার বাঁধিয়া গৃহময় রাজপথ বসাইয়া দিল। বালির পক্ষে ঋষ্যমুখ পর্বত যেরূপ, পণ্ডিত মহাশয়ের পক্ষে এই ঘরটি সেইরূপ হইয়া পড়িয়াছিল। পাঠশালায় গমনে অনিচ্ছুক কোনো বালক যদি সে গৃহে লুকাইত, তবে আর পণ্ডিত মহাশয় তাহাকে ধরিতে পারিতেন না। গৃহের এইরূপ আলগা অবস্থা দেখিয়া পণ্ডিত মহাশয় অনেক দিন হইতে একটি গৃহিণীর চিন্তায় আছেন। পূর্বকার গৃহিণীটি বড় প্রচণ্ড স্ত্রীলোক ছিলেন। নিরীহ প্রকৃতি সার্বভৌম মহাশয় দিল্লীশ্বরের ন্যায় তাহার আজ্ঞা পালন করিতেন। স্ত্রী নিকটে থাকিলে অন্য স্ত্রীলোক দেখিয়া চক্ষু মুদিয়া থাকিতেন। একবার একটি 8ম বর্ষীয়া বালিকার দিকে চাহিয়াছিলেন বলিয়া তাহার পত্নী সেই বালিকাটির মৃত পিতৃপিতামহ প্রপিতামহের নামোল্লেখ করিয়া যথেষ্ট গালি বর্ষণ করেন ও সার্বভৌম মহাশয়ের মুখের নিকট হাত নাড়িয়া উচ্চৈঃস্বরে বলিলেন, তুমি মরো, তুমি মরো, তুমি মরো। পণ্ডিত মহাশয় মরণকে বড় ভয় করিতেন। মরণের কথা শুনিয়া তাহার বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। স্ত্রীর মৃত্যুর পর দৈনিক গালি না পাইয়া অভ্যাস দোষে দিনকতক বড় কষ্ট অনুভব করিতেন। যাহা হোক, অনেক কারণে পণ্ডিত মহাশয় বিবাহের চেষ্টায় আছেন। পণ্ডিত মহাশয়ের একটা কেমন অভ্যাস ছিল যে তিনি সহস্র মিষ্টান্নের লোভ পাইলেও কাহারও বিবাহ সভায় উপস্থিত থাকিতেন না। কাহারও বিবাহের সংবাদ শুনিলে সমস্ত দিন মন খারাপ হইয়া থাকিত। পণ্ডিত মহাশয়ের এক ভট্টাচার্য বন্ধু ছিলেন। তাহার মনে ধারণা ছিল যে তিনি বড়ই রসিক।
যে ব্যক্তি তাহার কথা শুনিয়া না হাসিত তাহার উপরে তিনি আন্তরিক চটিয়া যাইতেন। এই রসিক বন্ধু মাঝে মাঝে আসিয়া ভট্টাচার্যীয় ভঙ্গি ও স্বরে সার্বভৌম মহাশয়কে কহিতেন, ওহে ভায়া, শাস্ত্রে আছে, যাবন্য বিন্দতে যায়াং তাবদর্ধ ভবেৎ পুমাन्, জন্য বালৈঃ পরিবৃতং শ্মশানমিব তদ্গৃহম। কিন্তু তোমাতে তদ্বৈপরীত্যই লক্ষিত হচ্ছে। কারণ কিনা, যখন তোমার ব্রাহ্মণী বিদ্যমান ছিলেন তখন তুমি ভয়ে আশঙ্কায় অর্ধেক হয়ে গিয়েছিলে। স্ত্রী বিয়োগের পর আবার দেখতে দেখতে শরীর দ্বিগুণ হয়ে উঠল। অপরন্তু শাস্ত্রে যে লিখছে বালকের দ্বারা পরিবৃত না হইলে গৃহ শ্মশান সমান হয়, কিন্তু বালক কর্তৃক পরিবৃত হওয়া প্রযুক্তই তোমার গৃহ শ্মশান সমান হয়েছে। এই বলিয়া সমীপস্থ সকলকে চোখ টিপিতেন ও সকলে উচ্চৈঃস্বরে হাসিলে পর তিনি সন্তোষের সহিত মুহুর্মুহু নস্য লইতেন। ও পারের একটি মেয়ের সঙ্গে সার্বভৌম মহাশয়ের সম্বন্ধ হইয়াছে। এ কয়দিন পণ্ডিত মহাশয় বড় মনের স্ফূর্তিতে আছেন। পাঠশালার ছুটি হইয়াছে। আজ পাত্র দেখিতে আসিবে। পাড়ার কোনো দুষ্ট লোকের পরামর্শ শুনিয়া পণ্ডিত মহাশয় নরেন্দ্রের নিকট হইতে একজোড়া ফুল মোজা, জরির পোশাক ও পাগড়ি চাহিয়া আনিলেন। পাড়ার দুষ্ট লোকেরা এই সকল বেশ পরাইয়া তাহাকে সং সাজাইয়া দিল। ক্ষুদ্র পরিসর পাগড়িটি পণ্ডিত মহাশয়ের বিশাল মস্তকের টিকির অংশটুকু অধিকার করিয়া রহিল মাত্র। 4-5টা বোতাম ছিঁড়িয়া কষ্টে সৃষ্টে পণ্ডিত মহাশয়ের উদরের বেড়ে চাপকান কুলাইল। অনেকক্ষণের পর বেশভূষা সমাপ্ত হইলে পর সার্বভৌম মহাশয় দর্পণে একবার মুখ দেখিলেন। জরির পোশাকের চাকচিক্য দেখিয়া তাহার মন বড় তৃপ্ত হইল। কিন্তু সেই ঢলঢলে জুতা পরিয়া 8-60 চাপকান গায়ে দিয়া চলিতেও পারেন না, নড়িতেও পারেন না। জড় ভরতের মতো এক স্থানে বসিয়াই রহিলেন। মাথা একটু নিচু করিলেই মনে হইতেছে পাগড়ি বুঝি খসিয়া পড়িবে। ঘাড় বেদনা হইয়া উঠিল। তথাপি যথাসাধ্য মাথা উঁচু করিয়া রাখিলেন। ঘণ্টাখানেক এইরূপ বেশে থাকিয়া তাহার মাথা ধরিয়া উঠিল। মুখ শুকাইয়া গেল। অনর্গল ঘর্ম প্রবাহিত হইতে লাগিল। প্রাণ কণ্ঠাগত হইল। পল্লীর ভদ্রলোকেরা আসিয়া অনেক বুঝাইয়া সুঝাইয়া তাহার বেশ পরিবর্তন করাইল। ভট্টাচার্য মহাশয় তাহার অব্যবস্থিত গৃহ পরিষ্কৃত ও সজ্জিত করিবার নিমিত্ত নানা খোসামত করিয়া নিধিরাম ভট্টকে আহ্বান করিয়াছেন। এই নিধিরামের উপর পণ্ডিত মহাশয়ের অতিরিক্ত ভক্তি ছিল। তিনি বলিতেন, গার্হস্থ ব্যাপারে সুচারুরূপে সম্পন্ন করিতে নিধি তাহার পুরাতন গৃহিণীর সমান। মকদ্দমার নানাবিধ জটিল তর্কে সে স্বয়ং ম্যাজিস্টর সাহেবকেও ঘোল পান করাইতে পারে এবং সকল বিষয়ে সংবাদ রাখিতে ও চতুরতাপূর্বক সকল কাজ সম্পন্ন করিতে সে কালেজের ছেলেদের সমানই হোক বা কিছু কমই হোক। চতুরতাভিমানী লোকেরা আপনার অভাব লইয়া গর্ব করিয়া থাকে। যে ব্যক্তি গার্হস্থ্য ব্যবস্থার চতুরতা জানাইতে চায় সে আপনার দারিদ্র্য লইয়া গর্ব করে, অর্থাৎ অর্থের অভাব সত্ত্বেও কেমন সুচারুরূপে সংসারের শৃঙ্খলা সম্পাদন করিতেছি। নিধি তাহার মূর্খতা লইয়া গর্ব করিতেন। গল্পবাগীশ লোকমাত্রেই পণ্ডিত মহাশয়ের প্রতি বড় অনুকূল, কারণ নীরবে সকল প্রকারের গল্প শুনিয়া যাইতে ও বিশ্বাস করিতে পল্লীতে পণ্ডিত মহাশয়ের মতো আর কেহই ছিল না। এই গুণে বশীভূত হইয়া নিধি মাসের মধ্যে প্রায় 200 বার করিয়া তাহার এক বিবাহের গল্প শুনাইতেন। গল্পের ডালপালা ছাঁটিয়া ছুটিয়া দিলে সারমর্ম এইরূপ দাঁড়ায়,
নিধিরাম ভট্ট বর্ণ পরিচয় পর্যন্ত শিখিয়াই লেখাপড়ায় দাড়ি দিয়াছিলেন, কিন্তু চালাকির জোরে বিদ্যার অভাব পূরণ করিতেন। নিধির বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে, কিন্তু এমন শ্বশুর পৃথিবীতে নাই যে নিধির মতো গোমূর্খকে জানিয়া শুনিয়া কন্যা সম্প্রদান করে। অনেক কৌশলে ও পরিশ্রমে পাত্রী স্থির হইল। আজ জামাতাকে পরীক্ষা করিতে আসিয়াছে। অদ্বিতীয় চতুর নিধি দাদার সহিত পরামর্শ করিয়া একটি পালকি আনাইল এবং চাপকান ও সামলা পরিয়া গুটিকত কাগজের তাড়া হাতে করিয়া কন্যা কর্তাদিগের সম্মুখেই পালকিতে চড়িলেন। দাদা কহিলেন, ও নিধি, আজ যে তোমাকে দেখতে এছেন। নিধি কহিলেন, না দাদা, আজ সাহেব সকাল সকাল আসবে, ঢের কাজ ঢের লেখাপড়া আছে, আজ আর হচ্ছে না। কন্যাকর্তারা জানিয়া গেল যে নিধি কাজকর্ম করে, লেখাপড়াও জানে। তাহার পরদিনেই বিবাহ হইয়া গেল। নিধি ইহার মধ্যে একটি কথা চাপিয়া যায়, আমরা সেটি সন্ধান পাইয়াছি। পাড়ার একটি এন্ট্রেন্স ক্লাসের ছাত্র তাহাকে বলিয়া দিয়াছিল যে যদি তোমাকে জিজ্ঞাসা করে কোন কলেজে পড়ো, তবে বলিও বিশপস কলেজে। দৈবক্রমে বিবাহ সভায় ওই প্রশ্ন করায় নিধি গম্ভীরভাবে উত্তর দিয়েছিল বিষাক্ত কলেজে। ভাগ্যে কন্যাকর্তারা নিধির মূর্খতাকে রসিকতা মনে করে, তাই সে যাত্রায় সে মানে মানে রক্ষা পায়। নিধি আসিয়াই মহা গোলযোগ বাঁধাইয়া দিলেন। ওরে ও, ওরে তা, এ ঘরে একবার, ও ঘরে একবার, এটা উল্টাইয়া ওটা পাল্টাইয়া, দুই একটা বাসন ভাঙিয়া, দুই একটা পুঁথি ছিঁড়িয়া পাড়া শুদ্ধ তোলপাড় করিয়া তুলিলেন। কোনো কাজই করিতেছেন না, অথচ মহা গোল, মহা ব্যস্ত। চটি জুতা চটচট করিয়া এ ঘর ও ঘর, এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া করিতেছেন, কোনোখানেই দাঁড়াইতেছেন না। ঊর্ধ্বশ্বাসে ইহাকে দুই একটি, উহাকে দুই একটি কথা বলিয়া আবার শটশট করিয়া গুরু মহাশয়ের বাড়ি প্রবেশ করিতেছেন। ফলটা এই সন্ধ্যার সময় গিয়া দেখিব, সার্বভৌম মহাশয়ের বাড়ি যে কে সেই। তবে পূর্বে একদিনে যাহা পরিষ্কৃত হইত, এখন এক সপ্তাহেও তাহা হইবে না। যাহা হোক, গৃহ পরিষ্কার করিতে গিয়া একটি গুরুতর ব্যাপার ঘটিয়াছিল। ঝাঁটার আঘাতে লোকজনের কোলাহলে 3 ঘর বোলতা বিদ্রোহী হইয়া উঠিল। নিধিরামের নাক মুখ ফুলিয়া উঠিল। চটি জুতা ফেলিয়া, টিকি উড়াইয়া, কোঁচার কাপড়ে পা জড়াইতে জড়াইতে, চৌকাঠে হুঁচুট খাইতে খাইতে, পণ্ডিত মহাশয়কে গালি দিতে দিতে গৃহ পরিত্যাগ করিলেন। 1 সপ্তাহ ধরিয়া বাড়ির ঘরে ঘরে বিশৃঙ্খল বোলতার দল উড়িয়া বেড়াইত। বেচারা পণ্ডিত মহাশয় 10 দিন আর অরক্ষিত গৃহে বোলতার ভয়ে প্রবেশ করেন নাই। প্রতিবাসীর বাটিতে আশ্রয় লইয়াছিলেন। পরে গৃহে ফিরিয়া আসিলেন ও যাইবার সময় ঘটি ঘড়া ইত্যাদি যে সকল দ্রব্য বাড়িতে দেখিয়া গিয়াছিলেন, আসিবার সময় তাহা আর দেখিতে পাইলেন না। অদ্য বিবাহ হইবে। পণ্ডিত মহাশয় কাল সমস্ত রাত স্বপ্ন দেখিয়াছেন। বহুকালের পুরানো সেই ঝাঁটা গাছটি স্বপ্নে দেখিতে পাইয়াছিলেন। এটি তাহার শুভ লক্ষণ বলিয়া মনে হইল। হাসিতে হাসিতে প্রত্যুষেই শয্যা হইতে গাত্রোত্থান করিয়াছেন। চেলির জোড় পড়িয়া চন্দন চর্চিত কলেবরে ভাবে ভোর হইয়া বসিয়া আছেন। থাকিয়া থাকিয়া সহসা পণ্ডিত মহাশয়ের মনে একটি দুর্ভাবনার উদয় হইল। তিনি ভাবিলেন, সকলই তো হইল, এখন নৌকায় উঠিবেন কি করিয়া। অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিলেন। 20-22 ছিলিম তাম্রকূট ভস্য হইলে ও 2-1 ডিবা নস্য ফুরাইয়া গেলে পর একটা সদুপায় নির্ধারিত হইল। তিনি ঠিক করিলেন যে নিধিরামকে সঙ্গে লইবেন।
তাহার বিশ্বাস ছিল নিধিরাম সঙ্গে থাকিলে নৌকা ডুবিবার কোনো সম্ভাবনাই নাই। নিধির অন্বেষণে চলিলেন। সেদিনকার দুর্ঘটনার পরে নিধি আর পণ্ডিত মহাশয়ের বাড়িমুখা হইব না বলিয়া স্থির করিয়াছিল। অনেক খোসামোদে স্বীকৃত হইল। এইবার নৌকায় উঠিতে হইবে। সার্বভৌম মহাশয় তীরে দাঁড়াইয়া নস্য লইতে লাগিলেন। আমাদের নিধিরামও নৌকাকে বড় কম ভয় করিতেন না। যদি কন্যাকর্তাদের বাড়িতে আহারের প্রলোভন না থাকিত, তাহা হইলে প্রাণান্তেও নৌকায় উঠিতেন না। অনেক কষ্টে ৫-৬ জন মাঝিতে ধরাধরি করিয়া তাহাদিগকে কোন ক্রমে তো নৌকায় তুলিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকা যতই নড়ে চড়ে, পণ্ডিত মহাশয় ততই ছটফট করেন। পণ্ডিত মহাশয় যতই ছটফট করেন, নৌকা ততই টলমল করে। মহা হাঙ্গাম। মাঝিরা বিব্রত। পণ্ডিত মহাশয় চিৎকার করিতে আরম্ভ করিলেন ও মাঝিদিগকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে যদি পাড়ি দিতে হইল তবে যেন ধার ধার দিয়া দেওয়া হয়। নিধিরামের মুখে কথাটি নাই। তিনি এমন অবস্থায় আছেন যে একটু বাতাস উঠিলে বা একটু মেঘ দেখা দিলেই নৌকার মাস্তুলটা লইয়া জলে ঝাঁপাইয়া পড়িবেন। পণ্ডিত মহাশয় আকুলভাবে নিধির মুখের দিকে চাহিয়া আছেন। ২-১ জায়গায় তরঙ্গ বেগে নৌকা একটু টলমল করিল। নিধি লাফাইয়া উঠিল। পণ্ডিত মহাশয় নিধিকে জড়াইয়া ধরিলেন। তখনও তাহার বিশ্বাস ছিল নিধিকে আশ্রয় করিয়া থাকিলে প্রাণহানির কোনো সম্ভাবনা নাই। নিধি সার্বভৌম মহাশয়ের বাহুপাশ ছাড়াইবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। পণ্ডিত মহাশয় ততই প্রাণপণে আঁটিয়া ধরিতে লাগিলেন। শীর্ণকায় নিধি দারুণ নিষ্পেষণে রুদ্ধশ্বাস হইয়া যায় আর কি। রোষে বিরক্তিতে যন্ত্রণায় চিৎকার করিতে লাগিল। এইরূপ গোলযোগ করিতে করিতে নৌকা তীরে লাগিল। মাঝিরা এরূপ নৌকাযাত্রা আর কখনো দেখে নাই। তাহারা হাঁপ ছাড়িয়া বাঁচিল। কণ্ঠাগত প্রাণ নিধি নিঃশ্বাস লইয়া বাঁচিলেন। পণ্ডিত মহাশয় এক ঘটি জল খাইয়া বাঁচিলেন। বিবাহের সন্ধ্যা উপস্থিত। পণ্ডিত মহাশয় টিকিযুক্ত শিরে টোপর পরিয়া গদির উপর বসিয়া আছেন। অনাহারে নৌকার পরিশ্রমে ও অভ্যাস দোষে দারুণ ঢুলিতেছেন। মাথার উপর হইতে মাঝে মাঝে টোপর খসিয়া পড়িতেছে। পার্শ্ববর্তী নিধি মাঝে মাঝে এক একটি গুঁতা মারিতেছে। সে এমন গুঁতা যে তাহাতে মৃত ব্যক্তিরও চৈতন্য হয়। সেই গুঁতা খাইয়া পণ্ডিত মহাশয় আবার ধড়ফড়িয়া উঠিতেছেন ও শিরচ্যুত টোপরটি মাথায় পড়িয়া মাথা চুলকাইতে চুলকাইতে চারিদিক অবলোকন করিতেছেন। সভাময় চোখ টেপাটিপি করিয়া হাসি চলিতেছে। লগ্ন উপস্থিত হইল। বিবাহের অনুষ্ঠান আরম্ভ হইল। পণ্ডিত মহাশয় দেখিলেন পুরোহিতটি তাহারই টোল আউট শিষ্য। শিষ্য মহা লজ্জায় পড়িয়া গেল। পণ্ডিত মহাশয় কানে কানে কহিলেন, তাহাতে আর লজ্জা কি, এবং লজ্জা করিবার যে কোনো প্রয়োজন নাই একথা তিনি স্কন্ধ ও কল্পীপুরাণ হইতে উদাহরণ প্রয়োগ করিয়া প্রমাণ করিলেন। সার্বভৌম মহাশয় বিবাহ আসনে উপবিষ্ট হইলেন। পুরোহিত মন্ত্র বলিবার সময় একটি ভুল করিল। সংস্কৃতে ভুল পণ্ডিত মহাশয় সহ্য হইল না। অমনি মুগ্ধবোধ ও পাণিনি হইতে গণ্ডা আষ্টেক সূত্র আওড়াইয়া ও তাহা ব্যাখ্যা করিয়া পুরোহিতের ভ্রম সংশোধন করিয়া দিলেন। পুরোহিত অপ্রস্তুত হইয়া ও ভেবাচ্যাকা খাইয়া আরও কতকগুলি ভুল করিল। পণ্ডিত মহাশয় দেখিলেন যে তিনি টোলে তাহাকে যাহা শিখাইয়াছিলেন পুরোহিত বাবাজি চালকলার সহিত তাহা নিঃশব্দে হজম করিয়াছেন। বিবাহ হইয়া গেল। উঠিবার সময় সার্বভৌম মহাশয় কিরূপ বেগতিকে পায়ে পা জড়াইয়া তাহার শ্বশুরের ঘাড়ে পড়িয়া গেলেন।
উভয়ে বিবাহ সভায় ভূমিসাৎ হইলেন। বরের কাপড় ছিঁড়িয়া গেল, টোপর ভাঙিয়া গেল। শ্বশুরের শূল বেদনা ছিল। স্থূলকায় ভট্টাচার্য মহাশয় তাহার উদর চাপিয়া পড়াতে তিনি বিষম চিৎকার করিয়া উঠিলেন। 7-8 জন ধরাধরি করিয়া উভয়কে তুলিল। সভাশুদ্ধ লোক হাসিতে লাগিল। পণ্ডিত মহাশয় মর্মান্তিক অপ্রস্তুত হইলেন ও 2-1টি কি কথা বলিলেন তাহার অর্থ বুঝা গেল না। একবার দৈবাত অপ্রস্তুত হইলে পদে পদে অপ্রস্তুত হইতেই হইবে। অন্তঃপুরে গিয়া গোলেমালে পণ্ডিত মহাশয় তাহার শাশুড়ির পা মাড়াইয়া দিলেন। তাহার শাশুড়ি না, কিছু হয় নাই বলিলেন ও অন্দরে গিয়া সিক্ত বস্ত্রখণ্ড তাহার পায়ের আঙুলে বাঁধিয়া আসিলেন। আহার করিবার সময় দৈবক্রমে গলায় জল বাঁধিয়া গেল। 8 ঘণ্টা ধরিয়া কাশিতে কাশিতে নেত্র অশ্রু জলে ভরিয়া গেল। বাসর ঘরে বসিয়া আছেন, এমন সময় একটা আরশোলা আসিয়া তাহার গায়ে উড়িয়া বসিল। অমনি লাফাইয়া ঝাঁপাইয়া হাত পা ছড়াইয়া মুখ বিকটাকার করিয়া তাহার শালীদের ঘাড়ের উপর গিয়া পড়িলেন। আবার 2টি-4টি কানমলা খাইয়া ঠিক স্থানে আসিয়া বসিলেন। একটা কথা ভুলিয়া গিয়াছি, স্ত্রী আচার করিবার সময় পণ্ডিত মহাশয় এমন উপর্যুপরি হাঁচিতে লাগিলেন যে চারিদিকের মেয়েরা বিব্রত হইয়া পড়িল। বাসর ঘরের বিপদ হইতে কি করিয়া উদ্ধার হইবেন এ বিষয়ে পণ্ডিত মহাশয় অনেক ভাবিয়াছিলেন। সহসা নিধিকে মনে পড়িয়াছিল, কিন্তু নিধির বাসর ঘরে যাইবার কোনো উপায় ছিল না। যাহা হোক, ভালো মানুষ বেচারি অতিশয় গোলে পড়িয়াছিলেন। শুনিয়াছি 2-1টি কি কথার উত্তর দিতে গিয়া স্মৃতি ও বেদান্ত সূত্রের ব্যাখ্যা করিয়াছিলেন, এবং যখন তাহাকে গান করিতে অনুরোধ করে অনেক পীড়াপিড়ির পর গাহিয়াছিলেন, কোথায় তারিণী মাগো বিপদে তারহ সুতে। এই তিনি মনের সঙ্গে গাহিয়াছিলেন তাহাতে আর সন্দেহ নাই। ভট্টাচার্য মহাশয় রাগিণীর দিকে বড় একটা নজর করেন নাই। যে সুরে তিনি পুঁতি পড়িতেন সেই সুরেই গানটি গাহিয়াছিলেন। যাহা হোক, অনেক কষ্টে বিবাহ রাত্রি অতিবাহিত হইল।